FC Barcelona. It's not just a name, it's a passion, it's an identity, and it's a love for millions in the world. So, in 1899, Swiss businessman Hans Gamper, also later known as Johann Gamper, একটা লোকাল অ্যাড পাবলিশ করেছিল ক্যাটালুনিয়াতে। তার আইডিয়া ছিল যে এই লোকাল অ্যাডটার থ্রুতে উনি 11টা প্লেয়ার একসাথে এনে একটা ক্লাব তৈরি করবে যার নাম হবে এফসি বার্সেলোনা। অ্যান্ড তার কিছুদিনের মধ্যে ইন 29th নভেম্বর 1899 তার এই প্ল্যানটা সাকসেসফুল হলো। 11খানা প্লেয়ার আসলো ইনক্লুডিং হিমসেলফ। অ্যান্ড officially on 29th November 1899, Barcelona Football Club or FC Barcelona was born. After the formation of the club, Barcelona gained popularity among the locals. শুধুমাত্র ফুটবলের জন্য না, আরও অনেক রিজনস ছিল। তার মধ্যে একটা খুব স্ট্রং রিজন হচ্ছে ফর দেয়ার স্ট্রং আইডেন্টিটি টুয়ার্ডস ক্যাটালুনিয়া. Barcelona is not just a club, or as the fans say, més que un club. A symbol of Catalan culture and resistance during difficult political times in Spain. 20th সেঞ্চুরির শুরুর দিকে বার্সা আস্তে আস্তে নিজের লেগেসি বিল্ড করা শুরু করলো। ইভেন 1902 সালে অ্যাজ আ ক্লাব বার্সেলোনা তাদের ফার্স্ট মেজর ট্রফি জেতে অ্যাজ কোপা মাকায়া. And following that, they won some Catalan championships. And what is Catalan championships? সেই সময় ক্যাটালুনিয়া রিজিয়নের একটা লোকাল চ্যাম্পিয়নশিপ আর লোকাল টুর্নামেন্ট খেলা হতো, যেখানে ক্যাটালুনিয়া রিজিয়ন্সের টিমগুলো খেলতো অ্যান্ড সাউথ ফ্রান্স প্রভিন্সের কয়েকটা টিমও পার্ট নিত সেখানে। সেই টুর্নামেন্টটাও বার্সেলোনা অনেকগুলো জিতেছিল। অ্যান্ড বার্সেলোনা ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার্স অফ দি লা লিগা ইন 1929. And Barcelona won the first ever La Liga in that very same year. Everything was going very good for Barcelona, but as we all know, every good thing has a start and an end. In 1936, that good period of Barcelona comes to an end as the Spanish Civil War began. The Spanish Civil War was fought from 1936 to 1939 between the nationalists and the republicans. Now, এবার এখানে কে ন্যাশনালিস্ট অ্যান্ড কারা রিপাবলিকানস ছিল এটা একটু আমাকে বোঝাতে হবে, কারণ না হলে তোমরা ভিডিও পরে গিয়ে ভিডিওতে কনটেক্সট পাবে না। সো রিপাবলিকানস ওয়ার মেনলি দ্য কমন পুয়ার পিপল অফ দি অটোনমাস রিজিয়ন্স ইন স্পেন। তারা বেসিক্যালি একটুখানি লেফট উইং পলিটিক্যাল পার্টির দিকে লিন্ড ছিল। তারা ফ্যাসিজমটাকে পছন্দ করতো না, তারা প্রো ডেমোক্রেসির ওপরে বিশ্বাস করতো অ্যান্ড ওয়ার্কার্স রাইটটার ওপরেও বিশ্বাস করতো। তাদের মেন আইডিওলজি এগুলোই ছিল। অ্যান্ড কারা হচ্ছে ন্যাশনালিস্ট ওয়ার দ্য এলিট গ্রুপ ইন দ্য সোসাইটি, যাদের কাছে পলিটিক্যাল পাওয়ার ছিল, যাদের কাছে ইকোনমিক্যালি যারা বেশি স্ট্রং ছিল, অ্যান্ড তারা মাইনরিটি ছিল পপুলেশন ওয়াইজ, বাট তারা পাওয়ার ওয়াইজ অনেক বেশি ওপরে ছিল দ্যান দ্য রিপাবলিকানস। দে ওয়ার দ্য কনজারভেটিভস অ্যাজ ওয়েল অ্যান্ড দে ফট দ্য স্প্যানিশ সিভিল ওয়ার এগেনস্ট দ্য রিপাবলিকানস। দ্য nationalists promoted fascism and they were led by General Franco or Francisco Franco. A large part of the Spanish army was also leaned toward the nationalist party of Spain. এবার জেনারেল ফ্র্যাঙ্কোটা কি? জেনারেল ফ্র্যাঙ্কোকে নিয়ে যদি আমি না বলি তাহলে হয়তো বার্সেলোনার হিস্ট্রির একটা মেজর পার্ট মিস হয়ে যাবে। অ্যাগেন ইটস আ ফুটবল রিলেটেড ভিডিও, আমি এখানে ফ্র্যাঙ্কোর হিস্ট্রিতে ঢুকতে চাই না। ফ্র্যাঙ্কোর জন্য বার্সেলোনা অ্যাজ আ ক্লাব কী কী সাফার করেছে আমি জাস্ট সেই পয়েন্টগুলোকে টাচ করে যেতে চাইছি। যদি তোমাদের ইচ্ছা তাহলে তোমরা নিশ্চয়ই যাও, আমি রেকমেন্ড করবো কি যে ফ্র্যাঙ্কোর হিস্ট্রিটা গিয়ে পড়ো বা স্প্যানিশ সিভিল ওয়ারের হিস্ট্রিটা গিয়ে পুরোটা পড়ো। এটা একটা হিস্ট্রি চ্যানেল নয়, ইটস আ ফুটবল চ্যানেল। সো আমি জাস্ট ফুটবলে কী কী এফেক্ট করেছিল বা বার্সেলোনা অ্যাজ আ ক্লাব কতটা এফেক্ট হয়েছিল ফ্র্যাঙ্কো রিজিমে, আমি জাস্ট ওই পয়েন্টসগুলোকেই টাচ করে যাব। সো হু ওয়াজ ফ্র্যাঙ্কো?
Franco was an army general in Spain and a dictator as well. ফ্র্যাঙ্কোর লাইফে জাস্ট একটাই গোল ছিল বা মোটো ছিল, যেটা হচ্ছে ওয়ান অথরিটেরিয়ান গভর্নমেন্ট ইন স্পেন। ফ্র্যাঙ্কো আসার আগে স্পেনে অটোনমি জিনিসটা খুব ফেমাস ছিল। স্পেনের হ্যাঁ অবভিয়াসলি একটা সেন্ট্রালাইজড গভর্নমেন্ট ছিল, বাট স্পেনের প্রচুর অটোনোমাস রিজিয়নস ছিল যেগুলোকে একসাথে করলে রিপাবলিক অফ স্পেন বলা হতো। বাট অটোনমি জন্য সব অটোনোমাস যে রিজিয়ন্সগুলো ছিল তাদের নিজস্ব ইকোনমি ছিল, নিজস্ব গভর্নমেন্ট ছিল, নিজস্ব কালচার, ল্যাঙ্গুয়েজ, ফেস্টিভ্যাল সব কিছু তাদের নিজস্ব ছিল। অ্যান্ড কিছু যদি আমি অটোনোমাস রিজিয়ন্সের নাম বলি, তোমরা হয়তো সেগুলোর নামও শুনেছো প্রচুর। তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট কয়েকটা অটোনোমাস রিজিয়ন্স হচ্ছে কমিউনিটি অফ মাদ্রিদ, ক্যাটালোনিয়া, বাস্ক কান্ট্রি অ্যান্ড ভ্যালেন্সিয়া। Barcelona is the biggest and the capital city of Catalonia. Franco had a very hard time to conquer or to overtake Madrid and Catalonia. In 1939, the civil war ended and thousands of people were killed in that war. And after 1939, Franco won that war and declared himself as the ruler of Spain. Franco always wanted Catalonia to be a part of Spain, কারণ ক্যাটালুনিয়া ইকোনমিক্যালি একটা খুব স্ট্রং রিজিয়ন ছিল, তারা কালচারালি খুব রিচ ছিল, তাদের হেরিটেজ ছিল খুব ভালো, অ্যান্ড দে ওয়ার ভেরি ক্লোজ টু ইচ আদার। সো ফ্র্যাঙ্কো ভেবেছিল যদি এই প্রভিন্সটাকে স্পেনের মধ্যে আনা যায় বা এই রিজিয়নটাকে যদি স্পেনের মধ্যে আনা যায়, তাহলে স্পেন ইকোনমিক্যালি একটা খুব স্ট্রং কান্ট্রি হয়ে যেতে পারে অনলি বিকজ অফ ক্যাটালুনিয়া। বিকজ অনেক সময় দেখা গেছিলো হিস্ট্রিতে যে ক্যাটালুনিয়া শুধু একটা রিজিয়ন, মানে সবকটা যে বাকি স্পেনের অটোনোমাস রিজিয়ন ছিল তাদের থেকে বেশি ইকোনমিক্যালি স্ট্রং হয়ে গেছিলো বা স্ট্রং ছিল। তো ফ্র্যাঙ্কো অলওয়েজ ওয়ান্টেড Catalan region to be a part of Spain. During the Franco regime, many people were murdered from Catalan region and Basque region as well. Because after Catalonia, Basque region এমন একটা রিজিয়ন যেখান থেকে প্রচুর রেজিস্ট্যান্স ফেস করতে হয়েছিল ফ্র্যাঙ্কোকে। এনিওয়ে, কামিং ব্যাক টু দ্য ভিডিও, ফ্র্যাঙ্কো রিজিম অনেক এরকম ক্যাটালান রিফর্মার্স বা ফ্রিডম ফাইটার্সদেরকে মেরেছিল বা ক্যাটালান সাপোর্টার্সদেরকে মেরে দিয়েছিল যারা ফ্র্যাঙ্কোর এগেনস্টে ক্যাটালান বা ক্যাটালুনিয়ার হয়ে কথা বলতে এসেছিল। তাদের মধ্যে একটা খুব ফেমাস নাম হচ্ছে জোসেফ সুনিওল। জোসেফ সুনিওল ওয়াজ আ বার্সা প্রেসিডেন্ট ইন 1936. হি ওয়াজ মার্ডার্ড বাই দ্য ফ্র্যাঙ্কো ট্রুপস। এবার কেন তাকে মারা হয়েছিল? তিনি ওপেনলি বহুবার ক্যাটালান ফ্রিডম ফাইটার্সদেরকে সাপোর্ট করেছিল অ্যান্ড উনি বহুবার ওপেন ফোরামে এসে ফ্র্যাঙ্কো রেজিমকে ক্রিটিসাইজ করেছিল। হি ওয়াজ আ মেম্বার অফ পার্লামেন্ট, হি ওয়াজ আ ভেরি রেসপেক্টেড ম্যান ইন স্পেন, বাট হি ওয়াজ মার্ডার্ড বাই ফ্র্যাঙ্কো ট্রুপস। কী করে? তো জোসেফ সুনিওল একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে যাচ্ছিল ফ্রম ক্যাটালুনিয়া টু মাদ্রিদ। এবার মাদ্রিদের কাছে একটা রিজিয়নে অন দ্য রোড ওনারকে দাঁড় করায় স্প্যানিশ আর্মিরা বা ফ্র্যাঙ্কো আর্মিরা। ওনাকে দাঁড় করিয়ে ওনার গাড়িকে দাঁড় করান, ওনাকে গাড়ি থেকে নামিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ওনাকে শ্যুট করে ওনার মার্ডার করে দেওয়া হয়েছিল। মার্ডার করার পরে ওনার বডিটাকে নিয়ে একটা আননোন গ্রেভে ফেলে দেওয়া হয় বা একটা আননোটিফাইড গ্রেভ বা কবর, যেখানে কারো নাম ছিল না, জাস্ট একটা মাটি খুঁড়ে কবর তৈরি করে জাস্ট ওনার বডিটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। অ্যান্ড টিল নাও স্পেন তথা ক্যাটালুনিয়ার কেউ জানে না যে জোসেফ সুনিওলের বডি কোথায় কবর দেওয়া আছে। বার্সেলোনা অ্যাজ আ ক্লাব কোনোদিনও ফ্র্যাঙ্কো রিজিমের সময় জোসেফ সুনিওলকে পাবলিক ফোরামে এসে বা পাবলিকালি এসে কোনোদিনও ট্রিবিউট জানাতে পারেনি, বিকজ দে ওয়ার নট এবেল অর দে ওয়ার নট অ্যালাউড টু ডু সো। ফ্র্যাঙ্কো রিজিম তাদেরকে আটকে রেখেছিল। ফ্র্যাঙ্কো রিজিম বলে দিয়েছিল যে যদি জোসেফ সুনিওলকে কোনো রকমের ট্রিবিউট জানানো হয় তাহলে ক্লাবের অনেক মেম্বার্সদেরকে মেরে দেওয়া হবে বা অত্যাচার করা হবে, যেটা বেসিক্যালি বোঝা যাচ্ছিল, সব কিছু পড়ে বা শুনে বোঝা যায়। তো জোসেফ সুনিওলকে বার্সেলোনা অ্যাজ আ ক্লাব ফ্র্যাঙ্কো রিজিমের সময় কোনোদিনও ওপেন ফোরামে এসে ট্রিবিউট জানাতে পারেনি আনটিল 1996।
In his 60th death anniversary, ফ্র্যাঙ্কো রিজিম চলে যাওয়ার অনেক বছর পরে বার্সেলোনা অ্যাজ এ ক্লাব প্রথমবার ওপেন ফোরামে এসে জোসেফ সুনিওলকে তাদের ট্রিবিউট জানায়। অ্যান্ড ডিউরিং দ্য ফ্র্যাঙ্কো রিজিম শুধুমাত্র এইটাই না, অনেক আরও এরকম রেস্ট্রিকশনস ফেস করতে হয়েছিল ক্যাটালুনিয়ার লোকেদেরকে। যেমন ক্যাটালুনিয়ার নিজস্ব একটা ন্যাশনাল অ্যান্থেম ছিল যেটা ব্যান করা ছিল, পাবলিকালি সেটাকে চালানো বা গাওয়া বা কিছুই করা যেত না। ক্যাটালান ল্যাঙ্গুয়েজ ওয়াজ ব্যান্ড, দ্য লোকাল ফেস্টিভ্যালস অ্যান্ড রিচুয়ালস যারা ক্যাটালুনিয়ার লোকেরা মানে ফলো করতো সেগুলোকে অ্যালাউ করতো না, সেগুলো ব্যান্ড হয়ে গেছিলো। সো ক্যাটালুনিয়ান লোকেদের ওপর খুব অত্যাচার করা হতো ফ্র্যাঙ্কো রিজিমের দ্বারা। এই সব রেস্ট্রিকশনস, এই সব বাধা, এই সব অত্যাচারের মাঝখানেও বার্সেলোনার লোকেদের কাছে একটা জায়গা ছিল যেখানে গিয়ে ওরা নিজেদেরকে ক্যাটালুনিয়ার লোক বলে আইডেন্টিফাই করতে পারতো। সেই জায়গাটা হচ্ছে দি আইকনিক ক্যাম্প নিউ। ক্যাম্প নিউ হচ্ছে দ্য লাস্ট পিস অফ হেভেন অ্যাকর্ডিং টু দ্য ক্যাটালান্স, যেখানে ফ্র্যাঙ্কো রিজিমের আন্ডারে ক্যাটালুনিয়ার লোকেরা বা বার্সেলোনার লোকেরা গিয়ে নিজেদেরকে এক্সপ্রেস করতে পারতো, নিজেদের আইডেন্টিটি এক্সপ্রেস করতে পারতো, অ্যান্ড নিজেদেরকে চিনতে পারতো ক্যাম্প নিউতে গিয়ে। যদিও বা সেখানেও অনেক কিছু রেস্ট্রিকশনস ছিল, কিছু না অনেকই রেস্ট্রিকশনস ছিল, কারণ সেই সময় সিভিল ড্রেসে স্প্যানিশ পুলিশরা স্টেডিয়ামের মধ্যে আসতো খেলার সময়, যাতে এইটা মনিটর করতে পারে বা এইটা যাতে লক্ষ্য রাখতে পারে যাতে কোনো সাপোর্টার বা কোনো ক্যাটালান পাবলিক ফ্র্যাঙ্কো রিজিমের আন্ডারে ক্যাম্প নিউতে এসে কোনো প্রোটেস্ট না করতে পারে। সেই সময়কার ক্যাটালুনিয়ান লোকেরা বা লোকাল ক্যাটালুনিয়ানস লোকেরা নাকি এটাও বলেছে, যদিও বা এটা মুখে বলা, এটা কোনো প্রুফ নেই, যে প্রত্যেকটা বার্সেলোনার ম্যাচ স্টার্ট হওয়ার আগে সব বার্সেলোনা ফ্যান্সরা ক্যাটালুনিয়ার ন্যাশনাল অ্যান্থেমটা গুনগুন করে মুখে গাইতো, খুব আস্তে আস্তে গাইতো যাতে স্প্যানিশ পুলিশরা না শুনতে পায়। তাই জন্য ওরা খুব আস্তে ক্যাটালুনিয়ার যে ন্যাশনাল অ্যান্থেম ছিল ওটা গাইতো। ইনফ্যাক্ট একবার এটা যদিও বা এটা একটা গল্প, মুখে বলা গল্প, এটা কোনো ফিজিক্যাল বা রিটেন প্রুফ নেই, বাট একটা ফ্যানকে একটা পুলিশ ধরে নিয়েছিল ক্যাটালুনিয়ার ফ্ল্যাগ নিয়ে, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে, যেটা ব্যান্ড ছিল ফ্র্যাঙ্কো রিজিমের আন্ডারে। কিন্তু সেই সময় পাবলিক কি করেছিল, ক্যাটালুনিয়ার ওই ন্যাশনাল ফ্ল্যাগটাকে নিয়ে পাস অন করা শুরু করে দিয়েছিল যাতে পাবলিক অ্যারেস্ট হয়ে যায়, কিন্তু ক্যাটালুনিয়ার কোনো ফ্ল্যাগ যাতে অ্যারেস্ট না হয়। একজনের পর একজন একটা চেইন সিস্টেমে ওটা পাস অন হয়ে 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 গিয়ে ঘোরানো হয়েছিল ওই ফ্ল্যাগটাকে। অ্যান্ড উইচ ওয়াজ আ ভেরি ভেরি ব্রেভ মুভ ফ্রম অল দ্য ক্যাটালুনিয়ানস অর ফ্রম অল দ্য বার্সা ফ্যান্স। একটা খুব ইম্পর্টেন্ট ইনসিডেন্ট হয় বার্সেলোনার হিস্ট্রিতে ফ্র্যাঙ্কো রিজিমের সময়, সেটা হচ্ছে যে এফসি বার্সেলোনা, ফুটবল ক্লাব বার্সেলোনা থেকে বার্সেলোনার নাম চেঞ্জ করে দেওয়া হয় ক্লাব দে ফুটবল বার্সেলোনা, CF বার্সেলোনা। কারণ অ্যাকর্ডিং টু ফ্র্যাঙ্কো রিজিম ফুটবল ক্লাব বার্সেলোনা কোনোদিনও স্প্যানিশ সাউন্ড করতো না, তাই জন্য ওটাকে CF বার্সেলোনা করে দেওয়া হয়েছিল ফোর্সফুলি, ক্লাব দে ফুটবল বার্সেলোনা করে দেওয়া হয়েছিল। অ্যান্ড নট অনলি দিস, যে ক্যাটালান ফ্ল্যাগটা বার্সেলোনা ক্রেস্টে আছে, রেড অ্যান্ড ইয়েলো স্ট্রাইপস যে পার্টটা বার্সেলোনা ক্রেস্টে, ইনফ্যাক্ট সেটাকেও সরিয়ে দেওয়ার ইনস্ট্রাকশনস এসেছিল, কিন্তু বার্সেলোনার অফিসিয়ালসরা অনেক রেজিস্ট্যান্সের পরে ওটাকে সরায়নি, ওটাকে রেখে দিতে সাকসেসফুল হয়েছিল ক্লাব ক্রেস্টের মধ্যে। আরেকটা খুব ইম্পর্টেন্ট আর খুব কন্ট্রোভার্সিয়াল ম্যাচ, যেটা থেকে আজকের যে ক্লাব ফুটবলের সব থেকে বড় রাইভেলরি, এল ক্লাসিকোর যে রাইভেলরি, বার্সেলোনা রিয়াল মাদ্রিদের যে রাইভেলরিটা স্টার্ট হয়েছিল একটা খুব কন্ট্রোভার্সিয়াল ম্যাচ দিয়ে। সো 1943 কোপা দে জেনারেলিসিমো, যেটা পরে গিয়ে কোপা ডেল রে হয়ে যায় যে কাপটা, সেটার ফার্স্ট লেগ খেলা হয়েছিল বার্সেলোনার হোম গ্রাউন্ডে, যেটা বার্সেলোনা 3-0 জিতেছিল। রিমেম্বার মি 1943 এর কথা এটা। এবার 1943-তে ফার্স্ট লেগে বার্সেলোনা হারায় রিয়াল মাদ্রিদকে। এবার যখন সেকেন্ড লেগ জাস্ট এক্স্যাক্টলি 1 উইক পরে যখন সেকেন্ড লেগ আবার রিয়াল মাদ্রিদের হোমে খেলা হয়, তখন বার্সেলোনা প্লেয়ার্সদেরকে
থ্রেট করা হয়েছিল ফ্রম দি ফ্র্যাঙ্কো রিজিম যে তোমরা এই ম্যাচটা হেরে যাবে, তোমরা এই ম্যাচটা যাতে না খেলো ঠিক করে। অন অ্যান্ড অফ দ্য ফিল্ড তাদেরকে ফিজিক্যালি অ্যান্ড ভার্বালি প্রচুর অ্যাবিউজ করা হয়েছিল। সেদিনকে কোনো সিকিউরিটি দেওয়া হয়নি, নট ফ্রম দ্য অফিসিয়ালস, নট ফ্রম দ্য রেফারি, নট ফ্রম দ্য পুলিশ। কোথাও থেকে কোনো সিকিউরিটি পাইনি কোনো বার্সা প্লেয়ার্স, কোনো একটা বার্সা প্লেয়ার্সও পাইনি। তো দে ওয়ার ভেরি অ্যাফ্রেড অফ দ্যাট সিচুয়েশন। তাই জন্য সেই ম্যাচটা, সেই সেকেন্ড লেগটার ফার্স্ট হাফেই রিয়াল মাদ্রিদ 8 গোল স্কোর করে দেয় অ্যান্ড ইভেনচুয়ালি সেই ম্যাচটা 11-1 শেষ হয়ে যায়। আজ অবধি সেই ম্যাচটার যে স্কোর লাইনটা সেটা হচ্ছে দ্য হাইয়েস্ট উইনিং মার্জিন ইন অ্যান এল ক্লাসিকো। ইটস আ ভেরি কন্ট্রোভার্সিয়াল ম্যাচ অ্যান্ড still now it is the biggest win over Barcelona by Real Madrid. ওই ম্যাচটার আগে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের কোনো মেজর রাইভেলরি ছিল না, যেটা আজকের দিনে আমরা ফুটবল ফ্যান্সরা উইটনেস করি। রিয়েল ক্লাসিকোদের রাইভেলরি বিটুইন দ্য বেস্ট টু টিম ইন দ্য ওয়ার্ল্ড। সেই সময় ওরকম কোনো রাইভেলরি ছিলই না দুটো টিমের মধ্যে। শুধুমাত্র ছিল হচ্ছে দুটো ভালো টিম, মানে দুজনের প্রতি রেসপেক্ট ছিল। হ্যাঁ, মানে দুটো বড় টিমের যেরকম রাইভেলরি হয়ে থাকে, একটা সেম কান্ট্রির দুটো বড় টিম, সেই রকম একটা রাইভেলরি ছিল। বাট এরকম খুব টেন্সড এরকম কোনো রাইভেলরি কোনোদিনও ছিল না আনটিল দ্যাট ম্যাচ। ইভেন ফার্নান্ডো আর্গিলা, the reserve goalkeeper of Barcelona during that time, said in his quote যে there was no rivalry, not at least until that match. আমরা অনেকেই এখনো বিশ্বাস করি যে রিয়াল মাদ্রিদ অ্যাজ আ টিম ফ্র্যাঙ্কোর আন্ডারে খুব কাজ করেছে, ফ্র্যাঙ্কোর জন্য রিয়াল মাদ্রিদের আজ অব্দি যা সাকসেস সব কিছু ফ্র্যাঙ্কোর টিম ছিল রিয়াল মাদ্রিদ। আমরা এটাই এখনো পর্যন্ত অনেকেই বিশ্বাস করে এসেছি। কিন্তু ফ্র্যাঙ্কোর বায়োগ্রাফি যদি তোমরা কেউ পড়ে থাকো তাহলে তোমরা জানবে যে ফ্র্যাঙ্কোর বায়োগ্রাফিতে রিয়াল মাদ্রিদের উল্লেখ কোথাও নেই, ফুটবলের উল্লেখ কোথাও নেই। শুধু এটাই না, ফ্র্যাঙ্কো যে আদেও কোনো স্পোর্টস লাভার ছিল বা কোনো স্পোর্টের প্রতি তার ইন্টারেস্ট ছিল সেটারও উল্লেখ নেই। তো Franco just used Real Madrid as a tool to demolish Barcelona. এবার যদি তোমরা এখনো লোকাল ফ্যান্সদের সাথে কন্ট্যাক্ট করো বা লোকাল মাদ্রিদ বা রিয়াল মাদ্রিদ ফ্যান্সরা এখনও এটা ক্লেম করে যে ফ্র্যাঙ্কোর এরাটা রিয়াল মাদ্রিদের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য ডার্কেস্ট এরা ছিল। ইনফ্যাক্ট বার্নাবিউ ফ্যামিলি পর্যন্ত এটা পাবলিক ফোরামে এসে প্রচুরবার ক্লেম করেছে যে ফ্র্যাঙ্কোর রিজিম তাদেরকে ইনস্ট্রাকশনস পাঠাতো, তাদেরকে ফ্র্যাঙ্কো রিজিমের অ্যাকর্ডিংলি কাজ করতে হতো, বিকজ দে কুডন্ট ডু এনিথিং এগেনস্ট দেম। সো দে ওয়ার ইউজড অ্যাজ আ টুল এগেনস্ট বার্সেলোনা। যদিও রিয়াল মাদ্রিদ কোনো জন্য ফ্র্যাঙ্কোর থেকে কোনো হেল্প চাইনি, ফ্র্যাঙ্কো নিজের থেকে রিয়াল মাদ্রিদকে ইউজ করেছিল, বাট রিয়াল মাদ্রিদ অ্যাজ আ ক্লাব কিন্তু কোনোদিনও ওপেন ফোরামে এসে ফ্র্যাঙ্কোর এগেনস্টে কোনো কথাও বলেনি। এই জিনিসটা খুব ভালো স্যুট করেছিল ফ্র্যাঙ্কোর ক্রাইটেরিয়াতে, টু ইউজ দেম অ্যাজ আ টুল এগেনস্ট বার্সেলোনা অ্যান্ড ক্যাটালুনিয়া। The post-Civil War years were very bad for Barcelona, very hard for Barcelona, as the Franco regime used to torture the club, to diminish the club. But Barcelona fought back. In 1950s, Barcelona signed a Hungarian superstar footballer called Laszlo Kubala. Under Kubala, Barcelona won major titles. They got back their identity. They again became a powerhouse of football in Spain. And under Kubala, Barcelona won 4 La Liga, 5 Copa del Rey, 2 Latin Club and 2 Eva Duarte Cup. In the year of 1951-52 season, under Kubala, Barcelona won 5 trophies. So বুঝতেই পারছো কুবালার ইনফ্লুয়েন্সটা কতটা ছিল, কুবালার যে অ্যারাইভেলটা যে কতটা হেল্প করেছে বার্সেলোনা অ্যাজ আ ক্লাবকে আবার রিভাইভ হতে। তো he became a big legend in the club. In 1970s, the club saw the arrival of the great Johan Cruyff. With Johan Cruyff, he brought the concept
or the style of total football in the club. জুয়ান ক্রাইফ এসেই একটা ফ্যান ফেভারিট হয়ে গেছিল পুরো বার্সেলোনা ফ্যান বেসের মধ্যে, কারণ জুয়ান ক্রাইফের একটা স্টেটমেন্ট পুরো জিনিসটাকে চেঞ্জ করে দিয়েছিল। সেটা হচ্ছে যে জুয়ান ক্রাইফ ওপেন ফোরামে এসে বলেছিল যে আমার কাছে দুটো টিমেরই অফার ছিল, বার্সেলোনা অ্যান্ড রিয়াল মাদ্রিদ, অ্যান্ড আই চুজ বার্সেলোনা বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু প্লে আন্ডার a club who don't have their own identity, who is run by a dictator. Barcelona had their own identity and they Johan Cruyff would like to play under that kind of a club. তো এই স্টেটমেন্টটাই ফ্যান ফেভারিট করে দেয় জোয়ান ক্রয়েফকে। অ্যান্ড জোয়ান ক্রয়েফ নিজে একটা লেফটিস্ট ছিলেন, লেফটিস্ট লিন একটা লোক ছিলেন। অ্যান্ড পুরো ক্যাটালোনিয়ান রিজনটাও আমি যেটুকুনে ভিডিওর ফার্স্টেই বলেছি যে ক্যাটালোনিয়ান রিজিয়নটা একটা লেফট উইং পলিটিক্যাল পার্টিজের দিকে একটু বেশি লিন্ড থাকতো। তো জোয়ান ক্রয়েফের আইডিওলজিও খুব ভালোভাবে ম্যাচ করেছিল উইথ দ্য হোল রিজিয়ন। জোয়ান ক্রয়েফ আসার পরে বার্সেলোনা অ্যাজ আ ক্লাব আবার সাকসেস ফেরত পায়। বার্সেলোনা আবার একটা এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ডে খেলতে যায়, যেখানে বার্সেলোনা 5-0 জিতেছিল। অ্যান্ড জোহান ক্রয়েফ ওয়াজ ইলেকট্রিক ইন দ্যাট ম্যাচ। জোহান ক্রয়েফ একা পুরো রিয়াল মাদ্রিদের টিমকে শেষ করে দিয়েছিল বাই স্কোরিং 1 goal অ্যান্ড গিভিং 3 assists. Johan Cruyff was an influential figure in Barcelona's history, not only as a player, as a coach as well, যেটা নিয়ে আমি আসছি একটু পরেই। সো বার্সেলোনাতে জোহান ক্রয়েফ আসার পরে জোহান ক্রয়েফ অনেকবারই পাবলিক ফোরামে ফ্র্যাঙ্কো রিজিমকে ক্রিটিসাইজ করেছিল, কিন্তু জোহান ক্রয়েফ কোনোদিনও কোনো ওয়েপেন তুলে নেয়নি। জোহান ক্রয়েফ শুধু একটা পায়ে বল নিয়ে মাঠের মধ্যে নেমে নিজের স্কিলস আর গোল মেরে ফ্র্যাঙ্কো রিজিমের এগেনস্টে প্রোটেস্ট করেছিল। ক্যাটালোনিয়াতে একটা কথা ছড়িয়ে গেছিলো সেই সময়তে যে দ্য ডাচম্যান গেভ আর আইডেন্টিটি ব্যাক। ইনফ্যাক্ট ক্যাটালোনিয়ার এই হেরিটেজ, এই আইডেন্টিটি থেকে এতটাই ইন্সপায়ার্ড হয়ে গেছিলো জোহান ক্রয়েফ যে সে তার নিজের ছেলের নাম জর্ডি রেখেছিল। এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস যে ফ্র্যাঙ্কো রিজিমে জর্ডি নামটা ব্যান্ড ছিল অ্যাজ ইট ওয়াজ আ ক্যাটালোনিয়ান নাম, অ্যান্ড জর্ডি ওয়াজ আ নেম অফ সেন্ট জোনস হু ওয়াজ আ ক্যাটালান বিশপ। তো ফ্র্যাঙ্কো রিজিম জর্ডি নামটাকে ইউজ করতে দিচ্ছিল না, অ্যাজ জোহান ক্রয়েফ সানের নামটা দিতে চেয়েছিল, বাট জোহান ক্রয়েফকে ওটা ইউজ করতে দেওয়া হয়নি। তখন ডাচ এম্বাসি ইন্টারফেয়ার করার পরে ডাচ এম্বাসির হেল্প নিয়ে জোহান ক্রয়েফ নিজের ছেলের নাম জর্ডি ক্রয়েফ রাখতে পেরেছিল। জোহান ক্রয়েফ লেটার রিটার্ন টু বার্সেলোনা অ্যাজ আ কোচ, অ্যান্ড বার্সেলোনাতে এসে ও সবার আগে সেই সময়ের প্রেসিডেন্ট জোসেফ লুইস নুনেজের সাথে একটা জিনিস করেছিল, সেটা হচ্ছে একটা একাডেমি তৈরি করেছিল, বার্সেলোনার ইউথ একাডেমি লা মাসিয়া এস্টাবলিশ করেছিল। অ্যান্ড জোহান ক্রয়েফ এটা তার পুরনো ক্লাব আয়াক্সের থেকে দেখে ইন্সপায়ার্ড হয়েছিল। অ্যান্ড লা মাসিয়া থেকে প্রচুর এরকম বড় বড় স্টার্স বেরিয়েছে, সেটা আমাকে আলাদা করে বলার কিছু নেই, সবাই জানে লা মাসিয়া থেকে কারা কীরকম প্লেয়ার্সরা বেরিয়েছিল। অ্যান্ড লা মাসিয়া ফ্রম দ্য ডে ওয়ান অফ ইটস এস্টাবলিশমেন্ট জোহান ক্রয়েফের থিওরিতেই চলেছে। ইনফ্যাক্ট এখনও লা মাসিয়া জোহান ক্রয়েফের থিওরিতেই চলে। অ্যান্ড লা মাসিয়াতে শুধুমাত্র ফুটবল শেখানো হয় না, লা মাসিয়াতে ক্যাটালান হিস্ট্রি পড়ানো হয়, ক্যাটালান হেরিটেজ বোঝানো হয়, অ্যান্ড ক্যাটালান যে কালচারটা সেটাকে বোঝানো হয় সবকটা যে যারা আছে একাডেমিতে তাদেরকে। তাই জন্য তোমরা দেখবে মডার্ন ডেতেও যে লা মাসিয়া গ্র্যাজুয়েটস যারা হয় তারা খুব ক্যাটালুনিয়ার সাথে কানেক্টেড থাকে, তারা যেখানেই যাক না কেন ক্যাটালুনিয়ার সাথে তারা খুব কানেক্টেড হয়ে থাকে, কারণ ওদেরকে ছোটোবেলা থেকেই ওভাবে গ্রুম করে তো বড় করা হয়। দ্যাটস ওয়াই দে আর সো ভেরি মাচ কানেক্টেড টু ক্যাটালুনিয়া অ্যান্ড বার্সেলোনা। Some of the big names from the La Masia who later went on to rule or to dominate the world football: Gerard Piqué, Carles Puyol, Xavi, Iniesta, লিওনেল মেসি, অ্যান্ড কারেন্টলি যদি দেখো তাহলে গাভি, পেড্রি, লামিন, এরকম অনেক এরকম নাম আছে, ফ্যাব্রিগাস ওয়ান অফ দেম, যারা লা মাসিয়া থেকে গ্র্যাজুয়েট হয়ে পরে পুরো ওয়ার্ল্ড ফুটবলকে ডমিনেট করেছে। আন্ডার জোহান ক্রয়েফ বার্সেলোনা
won 4 La Liga consecutively from 1991 to 1994, and in 1992 Barcelona won their first ever UCL in Wembley. Late 1990s and early 2000s were a mix for the club. There were stars like Rivaldo, Figo, Ronaldinho, and obviously রোনাল্ডিনিওর যে ইনক্লুশনটা ছিল সেটা আরও বেশি ইগনাইট করে দিয়েছিল ও রিইগনাইট করেছিল বার্সেলোনার যে প্লেয়িং স্টাইলটা সেটাকে, বিকজ রোনাল্ডিনিওর খেলার মধ্যে একটা ফ্লেয়ার ছিল, একটা জয় ছিল, একটা হ্যাপিনেস ছিল, একটা ফ্রিডম ছিল, যেরকম ফুটবল বার্সেলোনা বেসিক্যালি খেলতে পছন্দ করে। তো ওই স্টাইল অফ ফুটবলটা রোনাল্ডিনিওর আরও বেশি ট্রিগার করে দিয়েছিল, ইগনাইট করেছিল বার্সেলোনার যে ট্রেডিশনাল প্লেয়িং স্টাইলটাকে। In 2006, Barcelona won their second ever UCL under Frank Rijkaard. But eventually রাইকার্ডের যত দিন বেড়েছে রাইকার্ড টিমের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। রাইকার্ডের যে সব থেকে বড় অ্যাসেট ছিল ওই বার্সেলোনার টিমটাতে সেই টিমটার সব থেকে বড় অ্যাসেট রোনাল্ডিনিও ছিল, যার ফর্ম খুব ড্রাস্টিক্যালি ডিপ করে গেছিলো রাইকার্ডের আন্ডারে। অ্যান্ড সব থেকে বড় কনসার্নিং সেই সময় অফিসিয়ালসদের ছিল বার্সেলোনা আর বার্সেলোনা ফ্যান্সদের যেটা ছিল সেটা হচ্ছে যে একটা ইয়াং আপকামিং লিওনেল মেসি নষ্ট হয়ে যাওয়ার একটা খুব বড় ভয় ছিল। তো সেই জন্য রাইকার্ডকে স্যাক করে দেওয়া হয়, অ্যান্ড তখন লা মাসিয়ার একটা ইউথ কোচকে প্রমোট করা হয় ডাইরেক্টলি টু দ্য মেন টিম, অ্যান্ড দ্যাট ওয়াজ নান আদার দেন us prometem que guanyarem algun títol. Ho intentarem i persistirem. Apreteu-vos els cinturons que ens ho passarem bé. With stars like Xavi, Iniesta, Puyol, and a very young Argentine player, Lionel Messi, Barcelona just ruled the football world from 2008 to 2012. In between this period, Barcelona played some of the most beautiful football ever seen, and they won the treble in 2008 and 9. And after the Pep era, Barcelona built on that success, and they brought Luis Suarez and Neymar to form one of the best footballing trios of all time, the MSN, and they won the treble again under Luis Enrique in the 2014-15 season. The 2011 Champions League final at Wembley against Manchester United was often or is often known as a masterclass from that team. সেই টিমটা বার্সেলোনার সেই 2009 থেকে 2012 যে স্কোয়াডটা ছিল সেটাকে অফেন regard kora as the greatest club football team ever to play the game. Until now, Barcelona was having a smooth run. Barcelona were winning things. Barcelona সবকিছুই খুব ভালো চলছিল বার্সেলোনার জন্য. But as we all know, every great stories have a up and a down. Barcelona recent years এ খুব ফাইন্যান্সিয়াল ইস্যুস ফেস করছে। একটা খুব ম্যানেজেরিয়াল প্রবলেম চলছিল ক্লাবের মধ্যে কিছু বছর আগে পর্যন্ত, এখন সেটা কিছুটা সেটেল হয়েছে। নাম্বার অফ হার্ট ব্রেকিং লসেস ইন দ্য ইউসিএল অ্যান্ড হার্ট ব্রেকিং এক্সিটস ফ্রম ইউসিএল, তো এইগুলোর জন্য বার্সেলোনা কিছুটা হলেও পিছিয়ে পড়েছিল। অ্যান্ড দ্য আনথিঙ্কেবল 2021 সিজনে যখন বার্সেলোনার হিস্ট্রির গ্রেটেস্ট প্লেয়ার লিওনেল মেসি ক্লাব ছেড়ে চলে যায় বিকজ অফ ফাইন্যান্সিয়াল ইস্যুস অ্যান্ড রেগুলেশনস, তখন সেই দিনই একটা এন্ড অফ অ্যান এরা হয়। Barcelona as a club is rebuilding under Hansi Flick. They won 3 major trophies or 3 domestic major trophies last season. They slowly rediscovering their identity, their worth. বার্সেলোনা এই লাস্ট কিছু বছরে একটু হলেও পেছনের দিকে পড়ে গেলেও বার্সেলোনা লাস্ট সিজন যেভাবে খেলেছে আই এম ভেরি হোপফুল যে ওরা এই সিজনও সেই জিনিসটাকে আবার রিপিট করবে উইথ দ্য প্লেয়ার্স, যেরকম প্লেয়ার্স আছে দ্য লাইকস অফ গাভি, পেড্রি, বালদে, লামিন ইয়ামাল who will lead the line again this year for Barcelona. So I wish a very good luck to Barcelona. They are very
close to achieve a very big thing. FC Barcelona is more than trophies, titles. It is about culture, identity, and philosophy of studying or of playing beautiful football. From Gamper to Guardiola, from Cruyff to Messi, the journey of Barca is filled with pride, pain, and passion. And as the club enters a new season in few days, I wish a very good luck to the club, to the fans. And one thing will remain certain with all the Barcelona fans, that the Barcelona, FC Barcelona, will always be Mesca un club.